গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আবার চলে এলাম কমপ্লিটিং সেন্টেন্সের লেকচার 3 নিয়ে। লাস্ট ক্লাসে আমরা রুল 8 পর্যন্ত পড়েছি। আজকে আমরা করব রুল 9। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এছাড়া এটা ইংরেজি গ্রামারেরও একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবার একদমই জানা দরকার। এটা করতে আমাদের, এটা না জানলে আমরা অনেক গ্রামারের অনেক বিষয়ে পিছিয়ে থাকব। সো আজকের ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে করবে, আমি আশা করব। তো ফার্স্টে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স কি। কন্ডিশন শব্দের অর্থই হচ্ছে শর্ত। সো যে বাক্য দ্বারা কোনো শর্ত প্রকাশ পাবে তাকেই বলা হবে কন্ডিশনাল সেন্টেন্স, যার বাংলা মিনিং হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। আচ্ছা, শর্ত সাপেক্ষ বাক্য মানে কি? যে বাক্য আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্স এখানে দুটি ক্লজ থাকে, তাই না? দুটি ক্লজ থাকে, যেখানেই দুটি ক্লজ সেটাই কি আসলে কমপ্লেক্স সেন্টেন্স। এবং দুটি ইফ ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকবে। ইফ প্লাস ফার্স্ট ক্লজ বা একটা ক্লজ থাকবে, দেন তোমার আরেকটা সেকেন্ড ক্লজ থাকবে। ইফ যুক্ত ক্লজটিকে আমরা বলবো হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। আর ইফ এর পরে যে ক্লজটি থাকবে সেটি হবে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। ইফ ক্লজটি দ্বারা শর্ত প্রকাশ পাবে আর প্রিন্সিপাল ক্লজে তার রেজাল্ট প্রকাশ পাবে। তাহলে এখানে কি বোঝাবে? তোমার শর্ত বা কন্ডিশনটা বোঝাবে। সেই কন্ডিশনের ফলে কি ঘটবে সেই রেজাল্টটা প্রকাশ পাবে হচ্ছে কি আমাদের কোথায়? প্রিন্সিপাল ক্লজে। যেমন আমরা বিভিন্ন সময়ে আমরা শর্ত সাপেক্ষ বাক্যগুলি ব্যবহার করে থাকি। আমরা বলে থাকি যে যদি তুমি আসো আমি তাহলে যাব, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, যদি সে পড়াশোনা করত তাহলে সে ভালো ফল করত। প্রত্যেকটা কাজই আরেকটা কাজের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে ইফ যুক্ত ক্লজটি তোমার যে শর্তটা প্রকাশ পাবে, প্রিন্সিপাল ক্লজে গিয়ে তার রেজাল্টটা আমরা দেখতে পাবো, তাই না? If you read, you will learn. অথবা তুমি এভাবেও লিখতে পারো, you will learn if you read. দেখো, তুমি if ক্লজটা সেন্টেন্সের শুরুতেও বসাতে পারো, আবার if ক্লজটা শেষে, প্রিন্সিপাল ক্লজের শেষেও ব্যবহার করতে পারো। তবে ইফ ক্লজটি যদি দিয়ে তুমি বাক্য শুরু করো, তারপরে তোমাকে একটা কমা দিতে হবে দ্বিতীয় ক্লজের আগে। আর এখানে তোমার প্রিন্সিপাল ক্লজের পরে যদি তুমি ইফ ক্লজটি বসাও, তাহলে তোমার এখানে কমা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা কন্ডিশনাল সেন্টেন্স কি ব্যাপারটা ধরতে পেরেছো। এবারে আমাদের জানা দরকার কন্ডিশনাল সেন্টেন্স আসলে কয় রকমের বা কত প্রকার হতে পারে। There are 5 kinds of conditional sentence. সেই 5 kinds সম্পর্কে আমরা এখন একে একে ডিসকাস করব। প্রথমে আসি আমরা ফার্স্ট, কোন কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। খেয়াল করে দেখো, কন্ডিশনাল সেন্টেন্স আসলে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আমরা অনেকেই পড়েছিলাম আসলে কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার, কিন্তু আমরা মনে রাখবো যে কন্ডিশনাল সেন্টেন্স
চার প্রকার। নাম্বার 1 জিরো কন্ডিশন। এটা আমরা অনেকেই পড়ি না বা অ্যাভয়েড করে যাই। ফার্স্ট একটা কি জিরো কন্ডিশন, দেন ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনকে আমরা অনেক সময় কি বলি, ফার্স্ট কন্ডিশনকে অনেক সময় টাইপ 1 কন্ডিশন বলি, সেকেন্ড কন্ডিশনকে টাইপ 2 কন্ডিশন বলতে পারি এবং থার্ড কন্ডিশনকে টাইপ 3 কন্ডিশন বলতে পারি। সো কন্ডিশনাল সেন্টেন্স চার রকমের, 4 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট ওয়ান জিরো কন্ডিশন, first condition, second condition and third condition. Okay, let's learn one by one. First one is zero condition. What is zero condition? Acha, জিরো কন্ডিশনটা কি? বৈজ্ঞানিক সত্য, চিরসত্য, অভ্যাসগত সত্যের ক্ষেত্রে জিরো কন্ডিশন ব্যবহৃত হয়। কি কি ক্ষেত্রে? বৈজ্ঞানিক সত্য, আমরা জানি সায়েন্টিফিক ট্রুথ অথবা ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই সব কিছুর ক্ষেত্রে আমাদের কি বসবে? জিরো কন্ডিশন আমরা ইউজ করব। মানে কি, এই সকল ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে মেইন ক্লজটিও তোমার কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিটিভ। আবার বলছি, স্ট্রাকচারটা কি? ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় এবং সেই ক্লজটি যদি বৈজ্ঞানিক সত্য, চিরসত্য অথবা অভ্যাসগত সত্যকে প্রকাশ করে, তাহলে যে দ্বিতীয় যে প্রিন্সিপাল ক্লজটি আমাকে পূরণ করতে হবে, সেই ব্ল্যাঙ্ক ক্লজটি আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে পূর্ণ করব। যেমন আমরা উদাহরণে চলে যাচ্ছি। আমি তিনটি উদাহরণ লিখেছি, তোমরা খেয়াল করো। ইফ ইউ হিট আইস, যদি তুমি আইসকে হিট করো, আইস কি? বরফ, বরফকে যদি তুমি হিট করো তাহলে কি হবে? বরফকে হিট করলে কি আরো শক্ত হয়ে যায় নাকি সেটা গলে যায়? সেটা গলে যাবেই, এটা যাবেই, ইটস ফ্যাক্ট।
ইটস ইউনিভার্সাল ট্রুথ অর সায়েন্টিফিক ট্রুথ, তাই না? এটা বৈজ্ঞানিক সত্য যে বরফকে তুমি হিট করলে এটা মেল্ট হবে। ইটস, তাহলে কি দেবো এক্ষেত্রে? ইফ ইট উইল মেল্ট যদি তুমি লেখো দেন এটা হবে না, ক্রস। এক্ষেত্রে আমাকে অবশ্যই লিখতে হবে কি? ইট মেল্টস। এক সাইড প্রেজেন্ট দেখলে আরেক সাইড ফিউচার করে দিতে পারবো না চোখ বুঝে। কারণ কি? যদি এই বাক্যটা ইউনিভার্সাল আর সায়েন্টিফিক ফ্যাক্ট হয়, ট্রুথ হয়, তাহলে আমরা এটা করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে দ্বিতীয় যে ক্লজটা লিখবো সেক্ষেত্রে সেই বাক্যটিকে আমাদেরকে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে, তাই না? আই গেট টায়ার্ড, আমি টায়ার্ড হয়ে যাই, আমি টায়ার্ড হয়ে যাই যদি কি হয়? কখন টায়ার্ড হয়ে যাই? এটা সবসময় সত্য। কারণ তুমি কি ঘুমাইলে টায়ার্ড হবে? সেই বাক্য দিলে হবে? হবে না। তুমি যদি কাজ বেশি করো বা আমি বেশি কাজ করলে আমি টায়ার্ড হয়ে যাই, এটা আমার অভ্যাস, তাই না? আই গেট টায়ার্ড ইফ আই ওয়ার্ক টু মাচ, তাই না? ওকে। অথবা আই ফিল আনইজি ইফ আই ইট টু মাচ, যদি আমি অনেক বেশি খাই, এটা আমার অভ্যাস। দেখো, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি ওয়াটারকে হিট করো, তুমি এর আগে বলা হয়েছে তুমি যদি আইসকে হিট করো তাহলে কি হয়ে যাবে? এটা মেল্ট হবে। আর যদি তুমি ওয়াটারকে হিট করো 100 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এটা কি হবে? পানিটা ফুটবে, তাই না? তাহলে ইট উইল বয়েল দিলে হবে না, ইট বয়েলস। ওকে, তোমার জন্য আরেকটা দিব আমি এক্সারসাইজ। এটাই হচ্ছে কি জিরো কন্ডিশনের নিয়ম, যে ইফ যুক্ত ক্লজটিকে হতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে বাকি অংশটাও প্রেজেন্ট ইনডেফিনিটে করতে হবে। এটা প্রথমেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। সেকেন্ড ক্লজটাও যদি তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট শো করে, তাহলে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে ইফ যুক্ত ক্লজটিও তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই করতে হবে। তাহলে আমি এক্সারসাইজ 4 এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমার জন্য। এক্সারসাইজ 1, এটা হচ্ছে, এগুলো আমি এক্সাম্পল করালাম, এখন আমি এক্সারসাইজ 1 দিয়ে দিচ্ছি এখানে। লেকচার 3 এক্সারসাইজ 1, সেটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবে, লিখে নাও। সেটা হলো ইফ ইউ ফ্রিজ ওয়াটার, যদি তুমি ওয়াটারকে বরফ করো তাহলে কি হবে? সরি, ওয়াটারকে তুমি যদি ফ্রিজে রাখো, হ্যাঁ, তাহলে কি হবে? এটা এক্সারসাইজ থাকলো। এরপরে আমরা চলে যাব ফার্স্ট কন্ডিশনে। আগের বাক্যে জিরো কন্ডিশনে দেখেছিলাম যে ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের বাক্যটিও প্রেজেন্ট ইনডেফিনিট হবে। তবে সেখানে একটু কথা ছিল যে ইফ যুক্ত বাক্যটি বা যেটি প্রেজেন্ট ইনডেফিনিট হবে সেই বাক্যটিকে অবশ্যই কি হতে হবে? হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ হতে হবে। এক্ষেত্রে সেরকম কোনো ব্যাপারের নেই। এক্ষেত্রে মনে রাখতে হবে ইফ যুক্ত সাধারণ বাক্যগুলির ক্ষেত্রে আমরা এগুলি বসাই যে একটা শর্ত প্রকাশ করার ক্ষেত্রে যদি হয় সাধারণত যে যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি ভালো ফল করবে। তাহলে এরকম বাক্যের ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় তাহলে পরের যে প্রিন্সিপাল ক্লজের যে বাক্যটি সেটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্সে। মনে রাখার চেষ্টা করি, ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিটে হলে পরের বাক্যটি প্রিন্সিপাল ক্লজের বাক্যাংশটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্সে।
আমাদের কি মনে আছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1, আর প্রেজেন্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস V1। যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। দেখো এখানে যদি বাক্যটি আমরা খেয়াল করি, ইফ ইউ আস্ক হিম, যদি তুমি তাকে জিজ্ঞেস করো, যদি তুমি তাকে জিজ্ঞেস করো তাহলে কি করতে পারে? সে তোমাকে সাহায্য করবে। তাহলে ইফ ইউ আস্ক হিম হি উইল হেল্প ইউ। এভাবে আমরা বাক্যটা সম্পূর্ণ করতে পারি অর্থের সাথে সঙ্গতি রেখে। দেখো ইফ আছে, ইফ যুক্ত বাক্যটি কিসে আছে? সাবজেক্ট আছে এবং তারপরে কি ভার্বটার V1 ফর্ম আছে, তাই না? প্রেজেন্ট ফর্ম আছে। ইউ যেহেতু সেকেন্ড পারসন, আমি এখানে আস্কস বসাইনি, এখানে কি দিয়েছি? আস্ক। এটা কিসের নিয়ম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। যেহেতু এই বাক্যটি কোনো ইউনিভার্সাল ট্রুথ না আর অন্য কিছু প্রকাশ পাচ্ছে না, একটি নর্মাল বাক্য, সেই ক্ষেত্রে আমি এটাকে দেখেছি যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমাকে পরের বাক্যে কি করতে হবে? ফিউচার ইনডিফিনিট করতে হবে। তার মানে আমাকে দ্বিতীয় বাক্যটা কিসে করতে হবে? ফার্স্ট কন্ডিশনে করতে হবে। ফার্স্ট কন্ডিশনে কি বলছে? সাবজেক্ট এনেছি, শ্যাল বা উইল এনেছি, তারপরে কি আনছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। শ্যাল বা উইলের পরে অবশ্যই আমাদের V1 বসাতে হয়। সো হি উইল হেল্প ইউ, আই উইল ভিজিট ইউ, আমি তোমাকে দেখতে যাব যদি তুমি বলো। তাহলে এক্ষেত্রে কি হবে? প্রথম অংশটা কিসে আছে? ফিউচার ইনডিফিনিটে আছে। তাহলে ইফ যুক্ত ক্লজটি আমাকে কিসে করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। আই উইল ভিজিট ইউ ইফ ইউ টেল মি, যদি তুমি আমাকে বলো। আচ্ছা, এবারে আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ দিচ্ছি, সেটা তোমরা বাসায় মন দিয়ে করবে। দেখো এক্সারসাইজ 2। এক্সারসাইজটা থাকবে ইফ হি কামস ড্যাশ। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি সেকেন্ড কন্ডিশনে।
এবারে আমরা এতক্ষণ কি করলাম, ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশন নিয়ে ডিসকাস করেছি। এখন আমরা করব সেকেন্ড কন্ডিশন নিয়ে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু লিখি, আজানটা শেষ হলে আমি তোমাদের সাথে ডিসকাস করব ব্যাপারটা। কিছু এক্সারসাইজ দিচ্ছি। এক্সাম্পল, ইফ যুক্ত বাক্যটি যদি হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে, খেয়াল করো, ইফ যুক্ত বাক্যটি যদি হয় কিসে, পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে দ্বিতীয় বাক্যটিতে আমাদের পাস্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে। ইউ মে সারপ্রাইজড, হোয়াট ইজ পাস্ট কন্ডিশনাল? পাস্ট কন্ডিশনাল হলো সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1 প্লাস বাকি অংশ। তাহলে মনে রাখতে হবে যে ইফ যুক্ত বাক্যটি যদি তোমার পাস্ট ইনডেফিনিটে হয়, এর আগে বলেছিলাম যে ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট হলে তাহলে কি হবে। এখন বলছি ইফ ক্লজটি যদি হয় তোমার পাস্ট ইনডেফিনিটে, যেমন আমরা অনেক সময় বলি না, যদি সে আসতো তাহলে আমি যেতাম, যদি সে বলতো তাহলে আমি খেতাম, যদি সে বলতো তাহলে আমি এই কাজটা করতাম। তাহলে এটা হয়নি, কিন্তু যদি বলতো তাহলে করতাম। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিটে হয়, পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার মনে আছে আমাদের, সাবজেক্ট প্লাস V2, ভার্বের সেকেন্ড ফর্মটা বসে, তাই না? তাহলে ইফ যুক্ত পরে আমরা কি দিয়েছি, সাবজেক্ট দিয়েছি রুনা, এবং V2 ফর্মটা কি স্টাডিড। যদি সে পড়াশোনা আরো কঠোরভাবে করতো তাহলে কি করতো বলো তো? ভালো করে পড়াশোনা করলে কি হতো? নিশ্চয়ই ভালো রেজাল্ট করতো। তাহলে এক্ষেত্রে আমাকে কি আনতে হবে, প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে। ইফ রুনা স্টাডিড হার্ড, সাবজেক্ট কি দেবো রুনার, শি, না? শি করতো বা করতে পারতো, এখানে তুমি মাইট অথবা উড, কুড যে কোনোটা ব্যবহার করতে পারো, তবে বেটার তুমি এখানে করতো উড ব্যবহার করো। সবগুলোর ক্ষেত্রে আসলে উড ব্যবহার করা যায় মোটামুটি। শি উড। এখন মনে রাখতে হবে আমাকে এরপরে V1 বসাতে হবে, তাই না? ভালো রেজাল্ট করা, মেক। এখন মেকের মেক ফর্মটাই আমাকে লিখতে হবে, গুড অর বেটার রেজাল্ট। I would help him, এখানে আমার ইফ ক্লজটি পরে বসাতে হবে, তাই না? I would help him, এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট উড আছে প্লাস V1 আছে। এটা কিসের স্ট্রাকচার? এটা আমরা জানি সেকেন্ড কন্ডিশন বলে, যে প্রিন্সিপাল ক্লজটা যদি হয় সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইফ যুক্ত ক্লজ আনতে হবে এবং সেখানে ইফ প্লাস কি আনতে হবে, ভার্বের সেকেন্ড ফর্মটা আনতে হবে, মানে সেকেন্ড কন্ডিশন ফলো করতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স আনতে হবে ইফ যুক্ত ক্লজটি। তাহলে আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম যদি সে কি করত, আমাকে সাহায্য করত, অথবা যদি সে বলতো, যদি আমার কাছে সে সাহায্য চাইতো, তাই না? অথবা আমি যদি জানতাম ব্যাপারটা, তাহলে আমি যদি জানতাম সেটা আমি লিখি আই উড হেল্প হিম ইফ আই
জানা ইংলিশ কি নো, কিন্তু আমরা এখানে নো দিব না, কোন কন্ডিশন দিব, পাস্ট ইনডিফিনিট হতে পারে। আমি বলেছি যে প্রিন্সিপাল ক্লজও তোমার সেন্টেন্সের শুরুতে আসতে পারে, আবার সাবঅর্ডিনেট ক্লজটাও সেন্টেন্সের শুরুতে আসতে পারে। ইফ যুক্ত ক্লজটি সেন্টেন্সের প্রথমেও আসতে পারে, আবার প্রথমে প্রিন্সিপাল ক্লজটিও আসতে পারে। তাহলে প্রিন্সিপাল ক্লজ দেখে আমাদের এটা ঘাবড়ে যাওয়া যাবে না, এটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে পরে আমাকে ইফ যুক্ত ক্লজটির কোন ফর্মটা বসাতে হবে। যেহেতু উড প্লাস V1 আছে, তার মানে কি এটা সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন বলে একদম অঙ্কের মতো আমাদেরকে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। সেকেন্ড কন্ডিশন বলে কি, যে ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে লিখবো আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। ইফ আই নো না দিয়ে কি দিব, নিউ দ্য ম্যাটার। এটা আমি এক্সারসাইজ 1 লিখেছি, এখানে হচ্ছে এক্সাম্পল এগুলো, আর এটা হচ্ছে এক্সারসাইজ, এটা তোমার জন্য থাকবে করা। আই উড অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে অ্যাটেন্ড করতাম। কি দাওয়াত পেলে না পেলে, এটা তোমার জন্য টাস্ক থাকবে, এটা কমেন্ট বক্সে লিখে দেবে। এবারে আমরা লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা কি, থার্ড কন্ডিশনটা হচ্ছে কি তোমাকে কি বোঝাবে, যে এখানে থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা আমরা একটু ফলো করি। ইফ যুক্ত ক্লজটি যদি হয় আমার পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে ইফের পরে যে প্রিন্সিপাল ক্লজটা হবে সেটা আমরা লিখবো হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্ডিশনালে। দেখো ইফ যুক্ত ক্লজটি যদি হয় পাস্ট পারফেক্ট টেন্সে, ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট কি, আমাদের স্ট্রাকচারটা আমি আবার লিখলাম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটাই তো পাস্ট পারফেক্ট স্ট্রাকচার, তাই না? তাহলে ইফ যুক্ত ক্লজটি যদি এরকম পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে পরের যে প্রিন্সিপাল ক্লজটি হবে সেটি আমরা করব কি, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। মানে কি, পাস্ট কন্ডিশনাল বলেছিলাম সাবজেক্ট প্লাস উড প্লাস V1, আর এখানে বলবো সাবজেক্ট প্লাস উড। তাহলে উড কুড তো দিলাম পাস্টের জন্য, এবার পারফেক্টের জন্য কি দিতে হবে, হ্যাভ দিতে হবে, তাই না? হ্যাভ প্লাস V3, এটা একদম অঙ্কের মতো সূত্র, আমাকে বারবার বলছি যে মুখস্থ করে ফেলতে হবে। ইফ ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হলে তারপরের দ্বিতীয় ক্লজটি সাবজেক্ট উড বা কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস V3 বসবে। তাহলে এটা আমরা কিছু এক্সাম্পল লিখি।
ইফ শি হ্যাড লুকড অ্যাট মি, অনেক সময় কেউ তাকালে আমরা খুব খুশি হয়ে যাই না? ইফ শি লুকড অ্যাট মি, যদি সে আমার দিকে তাকাতো তাহলে কি হতাম? আমি খুব খুশি হয়ে যেতাম। ইফ ক্লজ আছে, তারপরে সাবজেক্ট আছে, হ্যাড আছে, V3 আছে। এটা দেখে কি বুঝতে পারছি? যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরের অংশ কি করব? পাস্ট পারফেক্ট কন্ডিশনাল দিয়ে শুরু করতে হবে। এখন ক্লজ শুরু করার জন্য দেব কি? সাবজেক্ট। কে খুশি হতো? যদি সে আমার দিকে তাকাতো তাহলে সে খুশি হতো না, খুশি হতাম আমি, না? সাবজেক্ট কি হবে? আই। কি আবার পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বসানোর জন্য উড, কুড, মাইট প্লাস হ্যাভ। তাহলে উড, আই উড, কি দিতে হবে? একটা হ্যাভ। এরপরে ফিল, ফিল শব্দ মানে আমি ফিল করতাম খুশি, না? আই অথবা বিকাম, তাহলে কি দিতাম? আই উড হ্যাভ ফেল্ট, ফিল, ফেল্ট, ফেল্ট, না? আই উড হ্যাভ ফেল্ট হ্যাপি, আমি কি হতাম? খুশি হয়ে যেতাম। I would have arrived earlier, আমি আরো তাড়াতাড়ি পৌঁছে যেতাম। would আছে, have আছে, তারপর কি আছে? V3 আছে। তাহলে এটা কিসের কন্ডিশন? এই যে দেখো, would আছে, have আছে, V3 আছে। তাহলে পরের আগের অংশটা কি হয়েছিল? if প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস V3। তাহলে আমাকে এরকম একটা বাক্য বসাতে হবে, তাই না? I would have arrived earlier, আমি আরো আগে পৌঁছাতাম। আরো আগে পৌঁছাতাম কি করলে? যদি আমি ট্রেন মিস করতে না করতাম, যদি আমি পথ হারিয়ে না ফেলতাম, যদি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারতাম, তাই না? এই সকল বাক্য দিলেই আমাদের হবে, কিন্তু আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে। তাহলে দিব কি? ইফ আই হ্যাড নট মিসড দ্য বাস, আমি আরো তাড়াতাড়ি পৌঁছতে পারতাম যদি আমি বাস মিস না করতাম। অথবা ইফ আই হ্যাড নট লস্ট মাই লস্ট দ্য ওয়ে, যদি আমি পথ না হারিয়ে ফেলতাম। আচ্ছা, এবার তোমার জন্য একটা এক্সারসাইজ দিয়ে দিচ্ছি। এক্সারসাইজ এটা মেবি 4 নাম্বার এক্সারসাইজ। এটা থাকবে আই উড হ্যাভ বিলিভড ইউ, তুমি বাকিটা করে ফেলবে। ওকে, আচ্ছা, এই তো 4টা কন্ডিশন হয়ে গেল, কিন্তু শেষ হয়েও হইল না শেষ, তাই না? আমাদের আরো একটু অংশ বাকি আছে। সেটা হচ্ছে কখনো কখনো তুমি ইফের বদলে প্রোভাইডেড দ্যাটও দেখতে পারো। ইফের পরিবর্তে যদি তুমি প্রোভাইডেড দ্যাট দেখো, তুমি ভয় পাবে না যে ইফের অল্টারনেট হিসেবে অনেক সময় প্রোভাইডেড দ্যাট দিয়েও বসাতে পারি। ইফ অমিট করে ওখানে প্রোভাইডেড দ্যাট দিয়ে দিতে পারে। সো সেটা দেখলেও তুমি বুঝবে যে এটা ইফের মতোই একইভাবে ব্যবহৃত হবে। তবে হ্যাডের একটা ব্যবহার আছে, সেটা আমরা একটু খেয়াল করব। হ্যাড যদি কন্ডিশনাল সেন্টেন্সের মতো ব্যবহৃত হয়, ইফের মতো যদি হ্যাড বসে, কিরকম? হ্যাড যদি, শর্ত থাকতে হবে যে হ্যাড যদি বাক্যে শুরুতে বসে, হ্যাড তো থাকতেই পারে বাক্যে, তাই না? কিন্তু হ্যাড যদি বাক্যে শুরুতে বসে এবং এর অর্থ যদি হয় যদি, অর্থ ইফের মতো মনে হয়, যদি প্রকাশ পায়, তাই না? এর অর্থ যদি হয় যদি, তাহলে আমরা কোন দুটি কন্ডিশন খেয়াল করব? হ্যাড এর পরে একটা সাবজেক্ট থাকবে
এবং তারপরে যদি V3 থাকে তাহলে আমরা ফলো করব থার্ড কন্ডিশনের রুল। আর হেডের পরে সাবজেক্টের পরে যদি আর কোনো ভার্ব না থাকে তাহলে আমরা দেব হচ্ছে সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে কি বলছি, হ্যাড, আমি উদাহরণের মাধ্যমে ক্ল্যারিফাই করছি। হ্যাড যদি বাক্যের শুরুতে থাকে এবং সেটার অর্থ যদির মতো যদি প্রকাশ পায়, সেখানে কিন্তু ইফ থাকবে না, তাই না? হ্যাড দিয়েই যদি প্রকাশ পাবে, কন্ডিশন প্রকাশ পাবে, তাহলে হ্যাডের পরে তাহলে আমাদের সেটা আসলে একটা কন্ডিশনের মতো ব্যবহৃত হবে। এবং সেই কন্ডিশনটা কি, সেই হ্যাডের পরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে যদি V3 থাকে তাহলে আমরা সেই থার্ড কন্ডিশন রুল ফলো করব। থার্ড কন্ডিশন কি বলে, যে সাবজেক্ট প্লাস উড, কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস V3, এই রুলসটা আমরা ফলো করব। আর হেডের পরে যদি সাবজেক্ট থাকে এবং ভার্ব না থাকে তাহলে আমরা সেকেন্ড কন্ডিশন মানে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1, এই রুলসটা আমরা ফলো করব। চলো দুটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটাকে আমরা একদম স্পষ্ট করে দেই। Had he known the matter, দেখো had he known the matter, যদি সে ব্যাপারটা জানতো। হ্যাড আমার শর্ত বলছে, হ্যাড আছে সেন্টেন্সের শুরুতে এবং যদি প্রকাশ পাচ্ছে, এখানে কোনো ইফ নেই এবং কিন্তু এই বাক্যটি দ্বারা যদি প্রকাশ পাচ্ছে, কি আছে তারপরে সাবজেক্ট আছে, তারপরে আছে V3, তাই না? V3 ফর্ম আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাকে দ্বিতীয় বাক্যটি পূরণ করতে হবে কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনের রুল অনুযায়ী। কি দেব, সে আমাকে সাহায্য করতো, তাই না? হি উড, এখন আমাকে একটা হ্যাভ আনতে হবে, তারপরে সাহায্য করা হেল্প, হেল্পের V3 ফর্ম কি, হেল্পড মি। ওকে, আরো বিভিন্ন ভাবে বাক্য সম্পূর্ণ করা যায়, তুমি স্ট্রাকচার ঠিক রেখে তোমার মতো করে বাক্য সম্পূর্ণ করতে পারবে। হ্যাড আই উইংস অফ এ বার্ড, হ্যাড আছে, সাবজেক্ট আছে, কিন্তু এখানে কোনো ভার্ব নাই, তাহলে কি দেব, সেকেন্ড কন্ডিশন, যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি করতাম, উড়তাম, তাই না? আই উড দিতে হবে ফ্লাই, ওরা ইংলিশ কি, ফ্লাই। এই তো এভাবে আমরা বাক্যগুলি সম্পূর্ণ করতে পারবো। আচ্ছা, তাহলে আজকে আসলে এই পর্যন্তই। তোমাদের লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমি এক্সারসাইজগুলি তোমাদের সাথে ডিসকাস করব, তোমরা যে হোমওয়ার্কগুলি দিয়েছি সেটা করো কিনা। আমি কমেন্ট বক্সে একটু চেক করে দিচ্ছি তোমাদের। কমেন্ট বক্সে আমি একটু সমস্যা হচ্ছে, এর জন্য লিখতে পারছি না। আমি সবগুলি লেকচার শেষ হলে একবারে এক্সারসাইজগুলি নিয়ে একটা আলাদা ভিডিও করব, কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে যায়, আসলে এখানে ডিটেলসটা ডিসকাস করা এতটা সম্ভব হচ্ছে না। আমি নেক্সট যেদিন আমাদের সব রুলসগুলি শেষ হয়ে যাবে আমি এক্সারসাইজগুলি নিয়েই একটি ক্লাস করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সব এক্সারসাইজগুলি করতে থাকো, কমেন্ট বক্সে দাও, আমি সেগুলি চেক করছি, দেখছি। আমি খুব খুশি হব তোমরা যদি সবাই এই এক্সারসাইজগুলি বাসায় করে আমাকে কমেন্ট বক্সে লিখে দাও। থ্যাংক ইউ সবাইকে, সে পর্যন্ত খুব ভালো থাকো সবাই।